আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা দশম অধ্যায় সমন্বয়ের বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। এই যে দেখো, প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো ওগুলো অ্যানালাইসিস করে আমরা কি পাইছি, এই অধ্যায় থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো আসছে দেখো। তুমি এইখানে তাকাইলেই বুঝতে পারতেছো যে এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নের তুলনায় অথবা এই যে আমরা তোমাদের জন্য টাইপে সাজাইছি, এখানে 7টা টাইপ আছে, তোমাদের জন্য 8টা টাইপ। এই যে টাইপের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা যে কোন পাঠ থেকে কত বেশি প্রশ্ন আসতেছে। দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্ন এতবার হচ্ছে বোর্ডে আমরা আসতে দেখছি। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন দেখো, এই যে বরিশাল বোর্ড 25, যশোর বোর্ড 20, চট্টগ্রাম 19, রাজশাহী 16। এই যে তোমাদের জন্য আমাদের এখানে 15 সাল থেকে 25 সাল পর্যন্ত সবগুলো বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে, তুমি তাকাইলেই বুঝতে পারতেছো। এরপরে এখানের যে একটা টপিক তোমার উদ্ভিদের সমন্বয়, ওখান থেকে আমরা সৃজনশীল খুবই কম আসতে দেখি। দেখো শুধু দিনাজপুর বোর্ড 2020 সালে একবার আসছে, কিন্তু স্নায়ুতন্ত্র যে টপিকটা ওখান থেকে আবার অনেকবার আসে। দেখো কতগুলো সৃজনশীল আসছে, ঢাকা 25-এ আসছে, তারপরে কুমিল্লা যশোর 24 সালে আসছে, চট্টগ্রামে আসছে 24 সালে, দিনাজপুরে 24 সালে আসছে, যশোরে 20 সালে, তারপরে বরিশালে 20 সালে, ময়মনসিংহে 20 সালে, চট্টগ্রাম 19, ময়মনসিংহ আবার 25। তাহলে এই যে স্নায়ুতন্ত্র টপিকটা, তার মানে তুমি কি বুঝতে পারলা? এখানে তাকাইলেই তুমি বুঝতে পারলা যে স্নায়ুতন্ত্র টপিকটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাকি টাইপগুলোতে একটা সৃজনশীল আসছে, এখানে 2টা সৃজনশীল, এখানে একটা সৃজনশীল। তাহলে তুমি কি করবা? এখন আমাদের এই বোর্ড অ্যানালাইসিসটা দেখে তুমি বুঝে ফেলতে পারতেছো যে তুমি যখন বোর্ড বইয়ে সমন্বয় চ্যাপ্টারটা খুলবা তখন তোমাকে এই স্নায়ুতন্ত্র টপিকটা খুব ভালো করে পড়া লাগবে, তাই না? এতটুকু আমরা বুঝে ফেলতে পারতেছি। এরপরে আসো টাইপ 5 কি, মানবদেহে নালীবিহীন গ্রন্থির নিঃসরণ ও হরমোনের কাজ। তাহলে এখান থেকে তোমার 2টা সৃজনশীল আসে, যেটা এই যে সমন্বয় কার্যক্রমে তামাক ও মাদক দ্রব্যের প্রভাবের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আবার কি আছে, টাইপ 7 আর 8-এ দেখো প্রাণরস বা হরমোনজনিত সমস্যা। এখান থেকে আবার তোমার ভালো সৃজনশীল আসে, দেখো অনেকবার কিন্তু বোর্ডে আসছে। এরপরে স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা, এই জায়গায়ও তোমার বোর্ডে আমরা কতবার দেখছি, দেখো 19, 20, তারপর মাঝখানে তোমার 24 সালে আসে নাই, 25 সালে আবার আসছে। এইখানে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করতে পারবা যে পরপর 2 বছর কিন্তু একই প্রশ্ন কখনো আসে না। এখানে দেখো 19 সালে আসছে, তারপর 20 সালে একটা বোর্ডে শুধু আসছে। সেক্ষেত্রে এই যে এক্সেপশন তো থাকতেই পারে, একটা বোর্ডে চলে আসছে। তারপরে মাঝখানে তোমার 21, 22, মানে 21, 22-এ তো ওদের তো শর্ট সিলেবাস ছিল, ওইখানে বাদ। তারপরে 24, 25 মানে বিজোড় সাল, মানে তুমি যদি বিজোড় সালে পরীক্ষা দাও সেক্ষেত্রে তুমি প্রিভিয়াস যে বিজোড় বোর্ডগুলো আছে ওগুলো সমাধান করবা। তুমি যদি জোড় সালে মানে বোর্ড পরীক্ষায় বসতে যাও সেক্ষেত্রে তুমি জোড় সালগুলার বোর্ড প্রশ্নগুলোর দিকে বেশি জোর দিও। মানে এরকম পরপর 2 বছর আমরা রিপিট হইতে দেখি না। সেক্ষেত্রে এই যে 8টা টাইপ, তুমি 8টা টাইপের দিকে তাকাইলেই বুঝতে পারতেছো কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে চলো আমাদের এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলা, এখানে যে আমি লিখলাম যে কতগুলা জ্ঞানমূলক প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলা এখন এখানে আমরা একসাথে দিয়ে দিছি। সেক্ষেত্রে ধরো তুমি দশম অধ্যায়টা পুরোটা পড়লা অথবা অনেকগুলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলা ইজি বইয়ে যতগুলো আছে। এরপরে তোমার মন চাইলো যে তুমি নিজেকে একটু যাচাই করবা যে তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলা সুন্দরভাবে পড়া হয়েছে কিনা। সেক্ষেত্রে তুমি জ্ঞানমূলক প্রশ্নের এই পার্টটাতে চলে আসবা। দেখো ফাইটোহরমোন কাকে বলে, ডাবের পানিতে কোন ফাইটোহরমোন থাকে? ফাইটোহরমোন হচ্ছে উদ্ভিদের হরমোন, উদ্ভিদের বৃদ্ধি বিকাশে সহায়তা করে। ডাবের পানিতে থাকে সাইটোকাইনিন। অভিকর্ষজ উপলব্ধি কি? যে কোনো ছোট চারা গাছের যে কোষের উপাদানগুলা অভিকর্ষ টানের ফলে নিচের দিকে যে টান বল অনুভব করে, ওইটাই অভিকর্ষজ উপলব্ধি। ছোট দিনের উদ্ভিদ কাকে বলে? যাদের মানে সূর্যের আলো যখন 8 থেকে 12 ঘন্টা পড়তেছে তখন ওই যে উদ্ভিদগুলা চন্দ্রমল্লিকা ডালিয়া অনেক বেশি ব্লুম করে, ওদেরকে ছোট দিনের উদ্ভিদ বলে। এরপরে ভার্নালাইজেশন কাকে বলে? শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতা ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। তাহলে তুমি কি করতে পারতেছো, এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলা তোমার কতটুকু পড়া হয়েছে তুমি কিন্তু এইভাবে দেখে নিজেকে সব যাচাই করে ফেলতে পারতেছো। সেক্ষেত্রে এখানের পাশেও বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে যে ভার্নালাইজেশন কাকে বলে। এই প্রশ্নটা বোর্ডে কতবার রিপিট আসছে দেখো, 1, 2, 3, 4 বার আমরা রিপিট আসতে দেখছি। এরপরে ফাইটোহরমোন কাকে বলে, এই যে 1, 2, 3, 4, 5 বার আমরা বোর্ডে আসতে দেখছি।
তার তুলনায় এই যে ছোট দিনের উদ্ভিদ কাকে বলে, এটা শুধুমাত্র একবার আসছে। তাহলে তুমি বুঝতে পারতেছো কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা অনেক বেশিবার আসছে এটা বেশি গুরুত্বপূর্ণ, অথবা একবার আসছে। সবগুলোই তোমাদের জন্য এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে, তুমি তাকাইলেই বুঝতে পারতেছো। দেখো সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন, আজ পর্যন্ত যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন বোর্ডে আসছে সবগুলা তোমাদের জন্য এভাবে সিরিয়ালে সাজিয়ে দেওয়া আছে। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলোও সেম। কি বলছে দেখো তো, অনুধাবনমূলক প্রশ্ন যে কথা, সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু একই কথা। কারণ কি, দুইটাই হচ্ছে আমাদের 2 মার্কসের জন্য বরাদ্দ। এই প্রশ্নগুলোতে বরাদ্দ নম্বর কত? 2। সেক্ষেত্রে ধরো তোমার 10ম অধ্যায় পড়া শেষ, এখন তোমার স্কুলের টিচার বললো যে তোমাদের ছোট প্রশ্নের উপর পরীক্ষা নিব। এখন তুমি খুঁজে খুঁজে বোর্ড বই থেকে অথবা যে কোনো সৃজনশীলের ভিতর থেকে খ নাম্বার খুঁজে খুঁজে তোমার পড়া লাগতেছে না, তুমি এইখানটায় আসো। সবগুলো অনুধাবনমূলক প্রশ্ন আজ পর্যন্ত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ডে যতগুলো আসছে সব তোমাদের জন্য গুছিয়ে দেওয়া আছে। কি বলছে দেখো তো, ভার্নালিনকে পোস্টুলেটেড হরমোন বলা হয় কেন? আবার সেম প্রশ্নটা এরকম করে ঘুরায় আসছে যে ফ্লোরিজেনকে পোস্টুলেটেড হরমোন বলা হয় কেন? আমরা জানি ভার্নালিন, ফ্লোরিজেন দুইটাই পোস্টুলেটেড হরমোন। এই যে এরকম করে সিমিলার প্রশ্নগুলো তোমাদের জন্য কাছাকাছি রাখা হয়েছে। এরপরে দিবাদৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির উপর ফুল ফল ধারণকে প্রভাবিত করে, এটা ব্যাখ্যা করতে বলছে। এটা চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে। এরকম করে এই যে সবগুলো প্রশ্ন পাশে দিয়ে বোর্ড অ্যানালাইসিসটাও করে দেওয়া আছে। এই সবগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, তার মানে তোমার বোর্ড পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে দেখো সব অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন একসাথে তুমি কি করলা, এইখানে পড়ে ফেললা। মানে পড়ে ফেলার পরে নিজেকে যাচাই করার জন্য এখানে এসে তুমি একবার দেখতে পারতেছো যে আমার কি কোনো প্রশ্ন বাদ পড়ছে কিনা। সেক্ষেত্রে পরবর্তী দিন যখন তোমার টিচার স্কুলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষা নেবে, তুমি তো বস, তোমাকে এখন কে হারাবে, কারণ তোমার কাছে আছে ইজি বায়োলজি বই। এরপরে আসো সৃজনশীলের গ ঘয়ের জন্য। এতক্ষণ তো আমরা জ্ঞানমূলক আর অনুধাবন দেখলাম, এবার সৃজনশীলের গ ঘয়ের জন্য বাকি যে টাইপগুলো আমাদের, টাইপ 3 আমরা এখানে রাখছি হচ্ছে উদ্ভিদের সমন্বয়। তার মানে তুমি এইখানের ভিতরে যেই সৃজনশীলটা দেখতেছো এটা উদ্ভিদের সমন্বয় রিলেটেড, যেখানে উদ্দীপকটা ছিল এরকম একটা গাছ সূর্যের আলোর দিকে বেঁকে যাচ্ছে, যেটা দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে। প্রতিটা প্রশ্ন এখানে তোমাদের জন্য আমরা অ্যানালাইসিস করে রাখছি। গ নাম্বার প্রশ্নটা আসছিল, মানে সৃজনশীলের গ নাম্বার আসছিল এরকম যে উদ্দীপকের টি এর হেলে যাওয়ার কারণ, মানে এই গাছটা কেন হেলে যাচ্ছে, এই যে উদ্ভিদের সমন্বয় টপিকটার ভিতরে আমরা এই উত্তরটা পেয়ে যাব। অথবা আমাদের মানে পরবর্তীতে বোর্ড অ্যানালাইসিসে পরে যখন তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভে যাবা, তখন কিন্তু আমরা এই প্রশ্নটা অলরেডি তোমাদের জন্য সলভ করে রাখছি। এরপরে টাইপ 4 এর ভিতর কি আছে, স্নায়ুতন্ত্র রিলেটেড প্রশ্নগুলো আছে। এইখানে তুমি উদ্দীপকটা পড়ো, গ আর ঘ নাম্বারে তুমি দেখবা যে স্নায়ুতন্ত্র রিলেটেড প্রশ্ন আসছে। এরপরে আরও কতগুলো প্রশ্ন আসছে এখানে দেখো, এই যে প্রশ্নটা পড়ে তুমি যখন মানে উদ্দীপকটা পড়ে তুমি যখন প্রশ্নে যাবা সেক্ষেত্রে দেখবা যে এই স্নায়ুতন্ত্র রিলেটেড প্রশ্নই জিজ্ঞেস করছে। এরপরে দেখো উদ্দীপকটা ছিল এরকম, এখানে পিতে বলা আছে নিটামে প্রাপ্ত জটিল টিস্যু, আর কিউতে বলা ছিল অ্যাক্সন ডেনড্রাইট সমৃদ্ধ কোষ। তাহলে এইখান এরকম উদ্দীপক তার ঘ নাম্বার প্রশ্নে বোর্ডে এরকম জিজ্ঞেস করছিল কখন, এটা কিন্তু কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড দুইটাতেই হচ্ছে 24 সালে আসছে। সেক্ষেত্রে কি বলছে দেখো তো, উল্লিখিত কিউ বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিউটা কি, কিউ হচ্ছে আমাদের নিউরন, তাই না? এই যে অ্যাক্সন ডেনড্রাইট এটা থাকলে আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে একটা নিউরন কোষ। তাহলে নিউরনটা কি করতেছে, বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যেখানে এই যে ঘ নাম্বার প্রশ্নটা আমরা তোমাদের জন্য মানে শুধু ঘ নাম্বার প্রশ্নেই স্নায়ুতন্ত্র রিলেটেড প্রশ্ন আসছে, যার জন্য ঘটা এখানে আছে। এরপরে দেখো এখানে শুধু গ নাম্বারটা আছে কি জন্য, কারণ শুধু গ নাম্বারটাতেই স্নায়ুতন্ত্র রিলেটেড প্রশ্ন আসছিল। এরপরে সেম প্রসেসে আমাদের পরের যে টাইপটা ওইটাও সাজিয়ে দেওয়া আছে। দেখো এখানে 7টা 8টা যতগুলো প্রশ্ন স্নায়ুতন্ত্র রিলেটেড আসছে সবগুলা হচ্ছে তোমাদের জন্য এখানে ইনক্লুড করা আছে। এরপরে দেখো কি বলছে, টাইপ 5-এ কি আছে, মানবদেহের নালীবিহীন গ্রন্থির নিঃসৃত হরমোন ও কাজ। উদ্দীপকটা ছিল এরকম, যেই উদ্দীপক কুমিল্লা বোর্ড 2020 সালে আসছিল এবং ওইখানে গ নাম্বারে বলা ছিল এম এর অবস্থান, তার মানে নালীবিহীন গ্রন্থি কি, হরমোন, ওই হরমোনের অবস্থান আমাদের বর্ণনা করা লাগতেছে। সেক্ষেত্রে এই যে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত হরমোন আর হরমোনের কাজ,
এই টপিকের ভিতর। এখন এভাবে টাইপ ভাগ করার কি দরকার ছিল? তোমার তো পুরা অধ্যায়ই পড়া লাগবে, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে ধরো তুমি একদিনে বসে তো আর পুরা অধ্যায়টা শেষ করে ফেলতে পারতেছো না। তুমি আজকে বইয়ের এরকম কয়টা পৃষ্ঠা পড়লা, যে কয়টা পৃষ্ঠায় তুমি মানবদেহের নালীবিহীন গ্রন্থি নিঃসৃত হরমোনের মানে রিলেটেড কথাবার্তাগুলো পড়ছো। এখন তুমি নিজেকে যাচাই করতে চাচ্ছ যে আমি কতটুকু পড়তে পারছি। এখন তুমি যদি অন্য কোনো বইয়ে দেখো, অন্য কোনো গাইড সহায়ক বই, সেক্ষেত্রে তুমি দেখতে পাবা যে ধুমায়ে তোমার বোর্ড প্রশ্ন সব একসাথে দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি শুধু পড়ছো হচ্ছে এই হরমোনের পার্টটুকু। এখন তুমি ওখান থেকে খুঁজে খুঁজে হরমোন রিলেটেড সৃজনশীল খুঁজে বের করে তারপরে তুমি নিজেকে যাচাই করতে গেলে তোমার অনেক সময় ওয়েস্ট হবে। সেক্ষেত্রে আমাদের ইজি বইটা তোমার কাজগুলোকে কত ইজি করছে দেখো। তুমি শুধু এই টাইপ 5-এর এই থাম্বেলটা পড়ো, কি বলছে, নালীবিহীন গ্রন্থি নিঃসৃত হরমোন আর ওদের কাজ। তখন তোমার মনে হবে হ্যাঁ আমি তো এই হরমোন রিলেটেড পার্টটুকুই বই থেকে পড়ছি, এখন আমি নিজেকে এখানে যাচাই করে ফেলি। তুমি এই সৃজনশীলটার গ নাম্বার প্রশ্নটা এখন তুমি সলভ করতে পারলে বুঝতে পারবা যে তোমার পড়াটুকু কতটুকু হয়েছে। এরপরে এই সৃজনশীলটা দেখো কতগুলো গ্রন্থি চিহ্নিতকরণ করে দেওয়া আছে, যেখানে গ আর ঘ নাম্বার প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো সেক্ষেত্রে তোমার এই পার্টটুকু পুরাটুকু মানে প্রিপারেশন শেষ। এরপরে দেখো টাইপ 6-এও সেম, 7-এর ক্ষেত্রেও সেম। 7-এর নাম কি? প্রাণরস ও হরমোনজনিত সমস্যা। এখন ধরো তুমি বোর্ড বইয়ের ওই হরমোনজনিত সমস্যার পার্টটুকু পড়ছো, এখন তুমি নিজেকে যাচাই করতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি এই টাইপটাতে এসে এই যে উদ্দীপকটা পড়বা, এই ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করবা, উদ্দীপকটা পড়বা, ঘ নাম্বার প্রশ্ন সমাধান করবা। এই ক্ষেত্রে এই সবগুলাই তোমার কীরকম সমস্যা পাচ্ছ, মানে কীরকম প্রশ্নগুলো তুমি পাচ্ছ, ওই প্রশ্নগুলো সব হবে হচ্ছে তোমার হরমোনজনিত যে বৈকল্যগুলা বা হরমোনজনিত যে অসুখগুলা, ওই রিলেটেড সবগুলা প্রশ্ন এখানে সিরিয়ালে সংযোজন করা আছে। দেখো এখানে সবগুলা প্রশ্ন তোমার হরমোনজনিত ওই বৈকল্য রিলেটেড। এরকম করে আমরা তোমাদের জন্য এই টাইপগুলো সাজাইছি। সেক্ষেত্রে এটা তোমার পড়াটাকে বা তোমার প্রস্তুতিটাকে আরও বেশি সহজ করে ফেলবে। দেখো এরপরে কি আছে, এই যে শারীরিক সমস্যা, স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা। তুমি এখন উদ্দীপকটা পড়লেই তুমি বুঝতে পারবা এটা স্নায়বিক বৈকল্যজনিত। 70 বছর বয়সী বাবুল সাহেব মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু হলো। এখন ডোপামিন কি করে? আমাদের ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণে সাহায্য করে। অন্যদিকে তার ছোট ভাই আসাদ সাহেব মূত্রের পরিমাণ কমে গেছে এবং রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে উদ্দীপকটা ছিল এরকম, যেটা বোর্ডে আসছে। এখন এই উদ্দীপকের সাথে মিল রেখে আমাদের প্রশ্নটা কি আছে দেখো তো, বাবুল সাহেবের সম্ভাব্য উপসর্গ ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, ওই যে বৈকল্যজনিত যে সমস্যাটা আমরা ধরতে পারবো, ডোপামিন উৎপন্ন হচ্ছে না, ওই রোগটা ধরে তারপরে আমরা হচ্ছে ওর উপসর্গগুলো বর্ণনা করব। এরপরে আবার কি বলছে, রবিন সাহেব একজন কাপড় ব্যবসায়ী, ইদানিং তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এছাড়াও পর্যাপ্ত খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমে যাচ্ছে এবং দুর্বল বোধ করছেন। অন্যদিকে তার বড় ভাই 50 মোমিন সাহেব হাত ও পায়ের কাঁপুনির জন্য দাঁড়াতে পারতেছে না। এই যে হাত পায়ের কাঁপুনি, এটা হচ্ছে আমাদের স্নায়বিক একটা বৈকল্য। সেক্ষেত্রে কি বলছে দেখো উদ্দীপকের, মোমিন সাহেবের সমস্যাটির কারণ আর উপসর্গ। সেক্ষেত্রে তুমি এই যে পার্কিনসন নাকি এপিলেপসি নাকি যেই সমস্যাটাই হোক, বোর্ড বইয়ে ওই প্রশ্নটা মানে ওই পার্টটুকু পড়ার পরে তুমি এই প্রশ্নগুলো সব সমাধান করে ফেলবা। এরপরেই দেখবা যে তোমার ওইখান থেকে মানে ওই পার্টটুকু থেকে বোর্ডে আসছে এরকম কোনো প্রশ্ন মিস যাবে না। কারণ আমরা বোর্ডে আসা 15 সাল থেকে 25 সাল পর্যন্ত সবগুলা মানে সৃজনশীল এই রিলেটেড সব এই টাইপের ভিতরে ইনক্লুড করছি। সেক্ষেত্রে এইটার মানে এই জায়গাটার একটাই উদ্দেশ্য, তোমাদের পড়াটাকে একটু সহজ করা। এই টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়ার মাধ্যমে তুমি ওই টাইপটা বইয়ে সমাধান করার পরে ওই টাইপ রিলেটেড সবগুলো বোর্ড প্রশ্ন মানে একদম সাজানো অবস্থায় পেয়ে যাচ্ছ, গুছানো অবস্থায়। সেক্ষেত্রে তুমি ওই প্রশ্নগুলো সমাধান করবা, তোমার প্রস্তুতিটা একদম 100-এ 100। সেক্ষেত্রে আমাদের ইজি বায়োলজি বই তোমার বায়োলজি প্রস্তুতিটাকে আরও ইজি করে আমাদের অবশ্যই 100-তে 100 টার্গেট রেখে তোমার এই যে টার্গেটটা পূরণ করতে সাহায্য করবে। আশা করি বুঝাইতে পারছি। এই জায়গাটা তুমি নিজে দেখলেই বুঝতে পারবা। আমার কাজ হচ্ছে তোমাকে একটু বুঝাই দেওয়া যে আসলে টাইপ ওয়াইজ ভাগ করে আমরা কেন এই কাজটা মানে কি বুঝাইতে চাইছি। সেক্ষেত্রে তোমার সুবিধার জন্যই এই কাজটা করা। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।